প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন 25 মন্ত্রী ও 24 প্রতিমন্ত্রী। সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। সংসদে বিরোধী দলীয় নেতা হলেন শফিকুর রহমান। এটি নিউজ দেখছেন। সন্ধ্যা 6টার প্রাইম নিউজ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ এবং আমি মেহেরে খোদাদ্বীপ। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিলাম। এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং 25 মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তারেক রহমানের নেতৃত্বে 50 জনের নতুন মন্ত্রিসভা গঠিত হলো। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান বিকেল 4:12। প্রধানমন্ত্রী হিসেবে শপথ ও গোপনীয়তার শপথ নেবার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ চুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ, AZM জাহিদ হোসেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আমিন উর রশিদ, আফরোজা খানম রীতা, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সর্দার শাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলম। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম, শরীফুল আলম, মীর শাহে আলম, শামা ওবায়েদ, ব্যারিস্টার কায়সার কামাল, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, মীর হেলাল সহ 24 জন। এর মধ্যে আমিনুল হক টেকনোক্রেট প্রতিমন্ত্রী হয়েছেন। যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত। ধন্যবাদ মাননীয় নবনিযুক্ত প্রতিমন্ত্রী এক্সেলেন্সিজ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। শ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ আমি আইন অনুযায়ী আমি বিশ্বস্তার সহিত পালন করিব। এর বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না।
দর্শক, নতুন মন্ত্রিসভা নিয়ে এখন আমরা নিউজ রুমে বিশ্লেষণ শুনবো। আমাদের সহকর্মী আমিনুল ইসলাম রয়েছেন, তার সাথে আমরা যুক্ত হচ্ছি। আমিনুল ইসলাম, শপথ গ্রহণ, শপথ বইয়ে স্বাক্ষর, এখন আমরা আসলে অপেক্ষা করছি অফিসিয়াল যে দপ্তর বন্টনটা হয় সেটির জন্য। অফিসিয়াল দপ্তর বন্টনটা কি হয়েছে কিনা, কি আছে বিস্তারিত আপনার কাছে? বিএনপি নতুন সরকার গঠন করলেন এবং তাদের এই যে সরকার গঠনের কিছুক্ষণ আগেই আমরা দেখলাম সেই শপথ অনুষ্ঠিত হয়েছে এবং সেই শপথ এই এবারের যে মন্ত্রিসভার শপথে বেশ কিছু নতুনত্ব রয়েছে। এই এবারে যে মন্ত্রিসভার শপথ গ্রহণ করেছে সংসদের দক্ষিণ প্লাজাতে খোলা জায়গাতে, যেটি সাধারণত বঙ্গভবনে হয়ে থাকে, সেটি আসলে দক্ষিণ প্লাজার খোলা জায়গাতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন এবং এই সরকারের প্রধানমন্ত্রী হিসাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ পড়েছেন। এর আগে বিএনপির যে সংসদীয় তাদের যে সংসদ সদস্য যারা রয়েছেন তারা তাদের দলের সংসদীয় নেতা হিসেবে তারেক রহমানকে তারা বাছাই করেছেন। এই প্রক্রিয়াগুলো শেষ করে বিএনপি তাদের যে নতুন মন্ত্রিসভা গঠন করলেন সেটি নিয়ে আসলে নানা আলোচনা চলছে এবং বিএনপির এই যে নতুন মন্ত্রিসভায় বেশ কিছু চমক রয়েছে। বিশেষ করে আমরা জানি যে এই মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে কিছু এলাকা ভিত্তিক ওই এলাকার যারা ভোটার জনগণ তারা তাকিয়ে থাকে যে তার এলাকা থেকে আসলে কি পরিমাণ সদস্য আসলেন এই মন্ত্রিসভাতে। সেইগুলো যদি আমরা একটু তার একটু সামারি বলি যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে চট্টগ্রাম থেকে এবারে সবচেয়ে বেশি মন্ত্রিসভার সদস্য এসেছেন। বিএনপি যে মন্ত্রিসভা গঠন করেছে সেখানে ২৬ জন পূর্ণ মন্ত্রী হয়েছেন, তার মধ্যে আবার ২ জন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এই মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছেন চট্টগ্রাম বিভাগ এবং সবচেয়ে কম সিলেট বিভাগ। বরিশাল থেকেও কম ২ জন, সিলেট এবং বরিশাল থেকে ২ জন এবং চট্টগ্রাম থেকে ১০ জন। তাদের সেই ইতিমধ্যে আমরা নামগুলো আমাদের সংবাদেও প্রচার করা হয়েছে এবং এখন শুধু বাকি আসলে যে কারা কোন মন্ত্রণালয় পাচ্ছেন এটি নিয়ে আসলে আগ্রহ রয়েছে। সেটি জানার জন্য আমাদের পুরোপুরি আর কিছুক্ষণ সময় লাগবে, কারণ যেহেতু সেটি এখনও তাদের গেজেট আকারে সেটি আসেনি। তবে একটি বিভিন্ন সূত্রে বেশ কিছু নাম যারা মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তাদের মন্ত্রণালয় নিয়েও আলোচনা চলছে। আমরা আসলে সেটি কিছুটা বলতে পারি যে আসলে সেগুলো কারা কোন মন্ত্রণালয় পেয়েছেন। আমরা দেখেছি যে ২৬ জন যে মন্ত্রী হয়েছেন তাদের মধ্যে থেকে তারা সেই দপ্তরগুলো নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে দলের মহাসচিব যিনি রয়েছেন তাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের তার মন্ত্রী পাওয়ার আলোচনা চলছে। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পাওয়ার কথা শোনা যাচ্ছে। ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই কয়জন যারা তারা সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থাৎ বিএনপির নীতি নির্ধারণী যে পরিষদ তার সদস্য। টেকনোক্র্যাট কোঠায় ডক্টর খলিলুর রহমান তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। আব্দুল আউয়াল মিন্টু যিনি দলের ভাইস চেয়ারম্যান তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা শোনা যাচ্ছে। শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু রাজশাহী থেকে নির্বাচিত তার নামে ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সাংস্কৃতিক মন্ত্রণালয়। এছাড়া খন্দকার আব্দুল মুক্তাদির যিনি সিলেট থেকে নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তার নামে বাণিজ্য মন্ত্রণালয়, একই সাথে শিল্প ও বস্ত্র পাট মন্ত্রণালয় তার নামের সাথে আলোচনায় রয়েছে। আরিফুল হক চৌধুরী তিনিও সিলেটের, এই দুজনই সিলেট সদরেরই মানুষ। তারা আরিফুল হক চৌধুরী তিনি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তার নামে আলোচনায় রয়েছে। বরিশাল থেকে যাকে মন্ত্রী করা হয়েছে ২ জন, এর মধ্যে হাফিজউদ্দিন আহমেদের কথা আগেই বললাম, জহিরুদ্দিন স্বপন তিনি তথ্য সম্প্রচার মন্ত্রী হিসাবে তার নাম রয়েছে বলে আলোচনা রয়েছে। মোহাম্মদ আমিনুর রশিদ তিনি টেকনোক্র্যাট কোঠায় মন্ত্রী রয়েছে, তিনি কৃষি মন্ত্রণালয় ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আফরোজা খানম রীতা মানিকগঞ্জ বিএনপির সভাপতি, প্রথমবার সংসদে এসেছেন এবং তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। শহীদুদ্দিন চৌধুরী এনি তিনি প্রথম এই মন্ত্রী হচ্ছেন, পানি সম্পদ মন্ত্রণালয় হিসেবে তার নামে আলোচনা রয়েছে। এই পুরোটি আসলে আমরা
গেজেট প্রকাশ পাওয়ার পর আমরা সেটি আসলে জানতে পারবো। এবং মন্ত্রণালয় নিয়ে আলোচনা রয়েছে, মন্ত্রীদের নিয়ে আলোচনা রয়েছে, সেই এলাকার মানুষের মধ্যে আলোচনা চলছে আসলে কারা বেশি কোন এলাকা থেকে মন্ত্রী আসলেন, এবং নতুন মন্ত্রিসভা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে এবং বেশ কয়েকদিন ধরে আসলে এই মন্ত্রিসভা নিয়ে আলোচনা চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে বিএনপির যে আজকে নতুন মন্ত্রিসভা গঠন করলো এবং তার খবর। ধন্যবাদ আমিনুল ইসলাম আপনাকে। আমরা অফিসিয়াল দপ্তর বন্টন হলে দর্শকদেরকে নিশ্চয়ই জানিয়ে দেব। যাচ্ছি পরের প্রসঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তবে দলীয় সিদ্ধান্তে সংবিধান সংস্কার পরিষদে সদস্য হিসেবে শপথ নেননি তারা। সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সরকার গঠনে প্রায় ২০ বছরের অপেক্ষা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির। মঙ্গলবার বেলা 11:15টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তারা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। এর আগে সংসদ সদস্যদের উদ্দেশ্যে দলের এই সিদ্ধান্তের কথা জানান স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে নির্বাচিত সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ। যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। বেলা 11:30টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ওই বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। একই সঙ্গে বিএনপির সংসদ সদস্যরা কেউ শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বলেও সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। আমাদের দলের নেতা নির্বাচন করেছে যে পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে, যেটা লিডার অফ দি হাউস আমরা নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে। জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটো অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে সংসদের বিরোধী দলীয় নেতা এবং নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা করার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। সংসদে শপথ গ্রহণের পর গণমাধ্যম কর্মীদের কাছে এই প্রতিক্রিয়ায় কথা জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলের চিফ হুইপ করার কথাও জানান তিনি। এছাড়া জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বিরোধী দলের হুইপের দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়। সেখানে আমার কর্তব্য পালনকে দিব না। আমাদের পক্ষে আজকে কোঅর্ডিনেট করেছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের হুইপ হিসাবে আমরা তাকে মনোনয়ন দিয়েছি। হুইপ হিসাবে আমরা মনোনয়ন দিয়েছি। ডেপুটি লিডার ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ। সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন 11 দলের নির্বাচিত সংসদ সদস্যরা। দুপুর 12:30টার দিকে প্রথমে সংসদ সদস্য হিসেবে, পরে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এরপর দুপুরে 1টার কিছু পরে একইভাবে শপথ নেন এনসিপির
এমপিরাও। মঙ্গলবার সকালে সংসদ ভবনের খেজুর বাগান সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করতে থাকেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। শুরুতে জামাতে ইসলামীর সদস্যদের প্রবেশ করতে দেখা যায়নি। বেলা 11টার দিকে তারা প্রবেশ করতে শুরু করেন। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামাত শপথ নেবে না জানিয়েছিলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে প্রবেশের সময় দুটি বিষয়ে শপথের কথা জানান দলটির অন্য সদস্যরা। শপথ দুটোই হবে জানাই দিয়েছে, আমরা দুটোই নেব ইনশাআল্লাহ। আমির জামাতের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। অধিকার হারা মানুষগুলোর অধিকার প্রতিষ্ঠা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ওই প্রত্যাশা পূরণ না হলে তো আমি এখানে আসতেই পারতাম না। সকাল 11টার কিছু আগে সংসদ ভবন এলাকায় যান দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এর কিছুক্ষণ পরে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রবেশের সময় বলেন, শপথের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে। আপনাদের এমপি যারা তারা বললেন যে আপনারা দুটো শপথের পক্ষে এখনো আছেন, একটা গণপরিষদের। দুটোই হওয়ার স্বাভাবিক, দুটোই তো সিগনেচার হওয়ার স্বাভাবিক, দুটোই তো শপথের জন্য দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি যেহেতু নেয়নি, আমরা কি করবো এটা আমরা আলোচনা করে ঠিক করবো। দুপুর 12টা 23 মিনিটে জামাতের নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। দুপুর 12টা 27 মিনিটে তারা শপথ নেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। পৃথকভাবে এই দুই শপথ পড়ান সিইসি এএমএম নাসির উদ্দিন। সদস্য হিসাবে জামাতের সদস্যদের সঙ্গে বিএনপি থেকে নির্বাচিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও শপথ নেন। তবে তারা সংস্কার পরিষদের শপথ নেননি। সংস্কার পরিষদ সদস্যের গণের নাটকীয়তার পরে দুপুর 1টা 20 মিনিটে শপথ নেন এনসিপির নির্বাচিত সদস্যরাও। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। 2 দশক পর নতুন রাজনৈতিক বাস্তবতায় যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ। ইতোমধ্যে শপথ নিয়েছেন 297 জন সংসদ সদস্য। তাদের মধ্য থেকে 50 জন দায়িত্ব পেয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে। নতুন এই মন্ত্রী ও আইন প্রণেতারা বেতন ভাতা ছাড়াও কি কি সরকারি সুযোগ সুবিধা পাবেন সেই বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে 2 দশক পর সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। ইতোমধ্যে বিরোধী দলসহ নির্বাচিত 297 জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে 50 জন দায়িত্ব পেয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে। শপথের পরেই শুরু হয়েছে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন। আর সেই দায়িত্ব পালনের জন্য বেতন ভাতার পাশাপাশি রয়েছে নানা সরকারি সুযোগ সুবিধা। এই সুবিধাগুলো দেওয়া হয় 1973 সালের রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট অনুযায়ী। এই আইনের আওতায় নবনির্বাচিত একজন মন্ত্রী মাসিক বেতন হিসেবে পাবেন 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী 92,000, উপমন্ত্রী 86,500 এবং সংসদ সদস্য পাবেন 55,000 টাকা। আর মন্ত্রিসভার কোনো সদস্য অসুস্থ হলে তার সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। এছাড়া সরকারি কাজে বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রী ও সংসদ সদস্যদের ভ্রমণ ভাতা দেওয়া হয় মার্কিন ডলারে। ভাতার পরিমাণ দৈনিক 500 থেকে 700 মার্কিন ডলার পর্যন্ত। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পাবেন। আর সংসদ সদস্যরা পাবেন শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা। তবে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত বা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পাবেন। পরিবহন ভাতা হিসেবে তারা মাসে 70,000 টাকা পাবেন। এছাড়া নির্বাচনী এলাকায় যাওয়া আসার জন্য প্রতি মাসে আলাদাভাবে পাবেন 12,500 টাকা। এদিকে সংসদ সদস্যরা সরকারের কাছ থেকে পাবেন প্লট। আর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পাবেন সরকারি বাসা। সরকারি বাসায় থাকতে না চাইলে একজন মন্ত্রীকে মাসে 80,000 টাকা ভাড়া দেওয়া হবে। আর প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পাবেন মাসিক 70,000 টাকা করে। তবে বিএনপির কোনো সংসদ সদস্য সরকারি বরাদ্দে কোনো প্লটও নেবে না বলে সিদ্ধান্ত হয়। সরকারি বাড়ি সাজসজ্জার জন্য একজন মন্ত্রী বছরে 5 লাখ টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা 4 লাখ টাকা করে পাবেন। নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে রক্ষণাবেক্ষণের জন্য বছরে 3 মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ অর্থ দেওয়া হবে। মন্ত্রী ও সংসদ সদস্যরা মাসিক 5,000 টাকা সম্মানী ভাতা পাবেন। টেলিফোন ভাতা মাসে 7,800 টাকা, লন্ড্রি ভাতা 1,500 টাকা এবং ক্রোকারিজ ও টয়লেট্রিজ কেনার জন্য মাসে 6,000 টাকা করে পাবেন তারা। আপ্যায়ন ভাতা বাবদ একজন মন্ত্রী মাসে 10,000 টাকা পাবেন। প্রতিমন্ত্রী পাবেন 7,500 টাকা এবং উপমন্ত্রী ও সংসদ সদস্যরা পাবেন 5,000 টাকা করে। এছাড়া নিজ নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির উন্নয়ন সহ বিভিন্ন দাতব্য কাজে একজন মন্ত্রী বছরে পাবেন 10 লাখ টাকা।
প্রতিমন্ত্রী পাবেন 7.5 লাখ ও উপমন্ত্রী ও সংসদ সদস্য পাবেন 5 লাখ টাকা। এছাড়া রয়েছে বার্ষিক 5 লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল। এত কিছুর পরও স্থানীয় পর্যায়ে প্রায় 40 ধরনের প্রকল্প রয়েছে। এসব প্রকল্প থেকে কারা সুবিধা পাবেন তা সংসদ সদস্যের সম্মতির ভিত্তিতে নির্ধারিত হয়। মাহতাব মিনহাজ, নিউজ ডেস্ক। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি জোটের প্রতিনিধিরা। তারা বলছেন, সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের শপথ নেননি তারা। দুই পদেরই শপথ নিয়ে জামায়াত ও এনসিপির প্রতিনিধিরা অভিযোগ করেছেন, বিএনপি গণভোটের রায় অবজ্ঞা করছে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কথা ছিল একই সঙ্গে দুটি শপথ, কিন্তু সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির জনপ্রতিনিধিরা মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আসার পর জানা গেল দলটির অবস্থান। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানালেন, সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিচ্ছেন না। শুধু গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। সংসদ সদস্য হিসেবে শপথ নেবার কথা জানান তারা। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। আমরা দ্বিতীয় শপথ। যদিও এনসিপি সহ জামাত জোটের প্রার্থীরা দুটি শপথই নিয়েছেন। আমি শপথ নেবার আগে ও পরে দুই জোটের পক্ষ থেকে নিজেদের অবস্থানের পক্ষে নানান যুক্তি তুলে ধরেন নতুন সংসদ সদস্যরা। জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যে সরকারি দল কি জুলাই সনদ বাস্তবায়নে আদৌ প্রতিবদ্ধ কিনা। কারো এটা অস্বীকার করার কোনো উপায় নাই। না, আমরা জুলাই আন্দোলনকে সম্মান রেখে এটা করছি। এটা তো সাংবিধানিকভাবে করতে হবে। এই মুহূর্তে সংবিধানে তো এটা নাই। বর্তমান যে সংবিধান রয়েছে সেটি আমরা পুরোপুরি মান্য করব, সংবিধানে যা নাই সেটি অগ্রাহ্য করব। এদিকে বিএনপি জোটের শরিকেরা এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বাইজিদ স্টিল বিরতি। ফিরে এসে আরও জানাবো। আবারও স্বাগত সন্ধ্যা ৬টার প্রাইম নিউজে। থাকছে আরও কিছু খবর। প্রথমে সিএনজি ড্রাইভারের মাধ্যমে অপহরণ, তারপর হানি ট্র্যাপের ফাঁদে ফেলে করা হতো ব্ল্যাকমেল। এমন চক্রের মূল হোতা এবং 2 জন নারীসহ 12 জনকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারি বিভাগ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ওয়ারি বিভাগের ডিসি মল্লিকা হাসান উদ্দিন সামি। বলেন, অনেকেই ভুক্তভোগী থাকলেও সামাজিক মর্যাদার ভয়ে মামলা করতে রাজি হননি। তিনি আরও জানান, প্রথমে অপহরণ করে চোখ বেঁধে নিয়ে যেত চক্রটি, তারপর বিবস্ত্র করে নারীদের সাথে অন্তরঙ্গ ছবি ও ভিডিও করে তা অনলাইন ও পরিবারকে দিয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। এ সময় তাদের কাছ থেকে 10টি মোবাইল ফোন জব্দ করা হয়। এই চক্রটি রাজধানী সহ দেশের অন্য কোথাও সক্রিয় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। হঠাৎ করে সিএনজি ড্রাইভার বলছে যে সিএনজিটা নষ্ট হয়েছে, আমি একটু নেমে ঠিক করতেছি। তখনই দুই পাশ থেকে 2 জন এসে চেপে ধরে ওনাদেরকে চোখ টোক বেঁধে নিয়ে যায়। ওইখানে মহিলাদের দিয়ে ওনাদের সাথে কিছু অন্তরঙ্গ ছবি তুলে তারপরে ব্ল্যাকমেল করা শুরু করে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় প্রাইভেট কার আরোহী মা ছেলে নিহত হয়েছেন। দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় প্রাইভেট কারে থাকা আরও 3 জন আহত হয়েছেন। নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম ও তার ছেলে আমজাদ হোসেন। আহতরা জানান, আত্মীয়ের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেট কারে করে হতাহতরা সিলেটে যাচ্ছিলেন।
দুপুর 12টার দিকে সরাইলে শাহবাজপুর প্রথম গেট এলাকায় প্রাইভেট কারটিকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লার হোমনায় এক প্রবাসীর স্ত্রী ও 2 শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতের কোনো এক সময়ে ঘাড়মোড়া ইউনিয়নের উত্তর মণিপুর গ্রামের তরফালির বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্বজনরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতরা হলেন সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার, তার 4 বছরের ছেলে হোসাইন এবং দেবর 6 বছরের জুবায়েদ। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এটিএন নিউজের আয়োজনে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের সিলেকশন রাউন্ড শেষে এবার অপেক্ষা গ্র্যান্ড ফিনালের। ইসলামিক জ্ঞান ও প্রতিভা বিকাশের উদ্দেশ্যে সারা দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠেছে এই প্রতিযোগিতা। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এই 3টি গ্রুপ থেকে কঠিন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে 4 জন করে মোট 12 জন প্রতিযোগী জায়গা করে নিয়েছেন চূড়ান্ত পর্বে। এটিএন নিউজের আয়োজনে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে ধর্মীয় জ্ঞান, সুর ও উচ্চারণ সবকিছুর সমন্বয়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেই নিশ্চিত করতে হয়েছে ফাইনালের টিকিট। কলেজ বিভাগে আমি সেরা 5-এ উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ। এই ধরনের আয়োজন আসলে প্রত্যেকটা অঞ্চলেই হওয়া উচিত। প্রত্যেকটা অঞ্চল থেকে সুপ্ত প্রতিভা যেন বের করে নিয়ে আসতে পারে। পুরো বাংলাদেশ থেকে অনেক প্রতিযোগিতা আসছে, বিভাগ চ্যাম্পিয়নদের সাথে লড়তে হয়েছে। এখন বর্তমানে টপ 5 অবস্থান করছি। সাধারণত এই ইসলামিক প্রতিযোগিতা যেগুলো হয় সেটা আসলে মাদ্রাসা লাইনের শিক্ষার্থীদের নিয়ে হয়, তো এই জন্য আমি ধন্যবাদ জানাইতে চাই এটিএন নিউজকে যে এরকম জেনারেল স্টুডেন্ট যারা তাদেরকে নিয়ে এরকম একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করার জন্য। ইসলামী জ্ঞান, কণ্ঠ আর মেধার এই প্রতিযোগিতায় সেরাদের নিয়েই এবার বসবে গ্র্যান্ড ফিনালের আসর, যেখানে নির্ধারিত হবে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের সেরা মুখ। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা। সংবাদে আবারও নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন সন্ধ্যা 6টার প্রাইম নিউজ। এবারে জানাবো বাণিজ্য সংবাদ, প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি। যশোরের বেনাপোল স্থলবন্দরে গত 2 মাস ধরে আটকা আছে রপ্তানিমুখী 180টি সুপারি বোঝাই ট্রাক। ভারতে প্রবেশের অপেক্ষায় কার্গো ভেহিকল টার্মিনালে রাখা রয়েছে এসব ট্রাক। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। রপ্তানিকারকরা জানায়, সুপারি বোঝাই ট্রাক আটকা পড়ায় প্রতিদিন ট্রাক প্রতি বিলম্ব মাশুল গুনতে হচ্ছে 2000 টাকা করে। এতে মাসে গুনতে হচ্ছে 1,18,00,000 টাকা। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, রপ্তানিমুখী সুপারির মান পরীক্ষার জন্য পাঠানো হয় দিল্লিতে। এই কাজে ধীর গতি সহ কৃত্রিম সমস্যা তৈরি হওয়ায় ভারতে প্রবেশের অপেক্ষায় প্রায় দীর্ঘ সময় ধরে বেনাপোল বন্দরে আটকা পড়েছে সুপারি ট্রাক। ট্রাক ছাড়ের ব্যাপারে তাদের কিছু করার নেই। এদিকে কবে নাগাদ সুপারি ট্রাক ভারতে প্রবেশ করতে পারবে তা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় আমদানিকারকরাও। এবার মেটাল প্রসেস কৃষি সংবাদ, সুজলা সুফলা। এবছর আলুর বাম্পার ফলন হয়েছে বগুড়ায়। কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে, এবার লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় 1 লাখ টন বেশি আলু উৎপাদন হবে। জেলা কৃষি বিভাগের আশা, এবছর 13,35,770 মেট্রিক টন আলু আবাদ হবে।
গত বছর যা ছিল 11,99,910 মেট্রিক টন। জেলায় ইতোমধ্যে শুরু হয়ে গেছে প্রথম ধাপের আলু কেনাবেচা। তবে এবছরও আলুর দাম অনেক কম বলে অভিযোগ কৃষকদের। বর্তমানে বাজারে পাইকারি আলু বিক্রি হচ্ছে 15 টাকা কেজি দরে, তবে স্থানীয়ভাবে পাকড়ি নামে পরিচিত বগুড়ার বিখ্যাত আলু বিক্রি হচ্ছে পাইকারি 25 থেকে 30 টাকা কেজিতে। এতে উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় চাষিরা। দর্শক, প্রাইম নিউজে আবারও সময় হলো বাজেট স্টিল বিরতির। এরপর আরো যা থাকছে। বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যা 6টার প্রাইম নিউজে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশে বাইরের খবর। ষাট দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সোমবার জেরুসালেমে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুচিয়স। এই সময়ের মধ্যে হামাসকে তাদের সব ধরনের ভারী এবং হালকা অস্ত্রশস্ত্র, এমনকি AK-47 রাইফেলও সমর্পণ করতে হবে। তিনি বলেন, এই সময়সীমা নির্ধারণে মার্কিন প্রশাসনের অনুরোধ ছিল। শর্ত পূরণ না হলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় নতুন করে অভিযান শুরু করবে বলে ইঙ্গিত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে হতে যাওয়া শান্তি আলোচনার পর থেকে এই 60 দিনের সময় গণনা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ দাবিকে প্রত্যাখ্যান করে হামাসের শীর্ষ নেতা মাহমুদ মারদাউই জানান, আনুষ্ঠানিকভাবে এমন কোনো আলটিমেটামের কথা তাদেরকে জানায়নি মধ্যস্থতাকারীরা। এদিকে ইসরায়েল সীমান্ত ক্রসিংয়ে কড়াকড়ি আরোপ করে অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে হামাস। রাফা ক্রসিং দিয়ে 2800 জন পার হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র 811 জন পার হতে পেরেছে। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের দ্বিতীয় দফার বৈঠকে পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। আলোচনা শুরুর আগে সোমবার জেনেভায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সাথে বৈঠক করেন আরাকচি। এর আগে ইরানের পরমাণু ইস্যু নিয়ে প্রথম দফার বৈঠকে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দেয় তেহরান। তবে এবার ন্যায্য ও সমতাভিত্তিক বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আলোচনার কথা জানান আরাকচি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো ধরনের চাপ বা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না ইরান। এ ছিল সন্ধ্যা 6টার প্রাইম নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকল